great work can be achieved by humbug. It is though love, a passion for truth, and tremendous angry that all ট্রিমেন্ডাস এনার্জি। energy that all undertakings are accomplished. আচ্ছা, বসো। তাহলে স্বামীজি বলছেন এখানে, নো গ্রেট ওয়ার্ক ক্যান বি ডান, নো গ্রেট ওয়ার্ক ক্যান বি অ্যাচিভড। কোনো মহৎ কাজই করা যায় না বাই হামবাগ, চালাকির দ্বারা, কোনো প্রবঞ্চনার দ্বারা। তাহলে কিসের দ্বারা করা যায় কাজ? ইট ইজ থ্রু লাভ, আ প্যাশন ফর ট্রুথ অ্যান্ড ট্রেমেন্ডাস এনার্জি that all undertakings are accomplished. It is through love, ভালোবাসার দ্বারা, a passion for truth, সত্যের প্রতি একটা আকর্ষণ, and tremendous energy, অফুরন্ত শক্তি, and that all undertakings are accomplished, এবং তার দ্বারাই সমস্ত কাজ সুসম্পন্ন হয়। ভালোবাসা, সত্যানুরাগ এবং অফুরন্ত অদম্য শক্তির সহায়তায় কোনো মহৎ কাজ করা যায়। আমাদের বাংলায় বলে চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, সেটা সামনে যে আগে বলেছে, তারপরে বলছেন কি দ্বারা হয়। যদি ওটার দ্বারা না হয় তাহলে কিসের দ্বারা হয়? আর এই গুণগুলো আমাদের থাকলে তবে আমাদের লোকে মানুষ বলবে, নইলে জানবে আমরা এখনো মানুষ হয়ে গড়ে উঠতে পারিনি। তা আমরা যা পড়ছিলাম, আমি তাতে ফিরছি। আমরা পড়তে শুরু করেছিলাম, অবশ্যই না, যেখানটা পড়ছিলাম তার থেকে একটু এগিয়ে চলে যাব অন্য জায়গায়। আমরা পড়ছিলাম জীবজগৎ, তার মধ্যে তার শ্রেণী বিভাজন, তারপরে তার মধ্যে এসে পৌঁছেছিলাম উদ্ভিদ রাজ্যে এবং প্রাণী রাজ্যের শ্রেণী বিভাজন করেছিলাম। আজকে শুরু করব আরও একটা দিক থেকে। জীবজগতে এই সমস্ত যে শ্রেণী বিভাজনের কাজগুলো করেছিলাম, তারপরে আজকে যেটা দেখার কথা আমাদের, এই সব জিনিসের ভেতরে তার দিকে একবার তাকিয়ে দেখা দরকার। তাহলে সবাই সেই দিকটার সঙ্গে পরিচয় করো, দেখো একটা কি রকম জায়গা রয়েছে, আমরা সেখানটাতে আসছি। আজকে শুরু করব তার এই সমস্ত জীবজগতের মধ্যে আরো একটা দিক। দেখো, সমস্ত জীব, আমরা সমস্ত জীবের দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে দেখতে পাবো জীবের দেহ গড়ে উঠছে কিছু কিছু জিনিস দিয়ে। সেই জিনিসগুলো কি এবং কেমন করেই বা লাভ করে, বা কি কি জিনিস মুখ্যত লাগে, আমরা মূলত সেটা দেখবার চেষ্টা করব। জীব দেহ গঠনের পদার্থ সমূহ, কি দিয়ে জীবের দেহ তৈরি হয়। নানা জীব আছে, নানা জিনিস লাগছে, এক এক জীবের হয়তো এক একটা জিনিস বেশি লাগে, কিন্তু সবারই কম বেশি যে জিনিসটা লাগে তার কিছু বলা যায়। হয়তো তার মধ্যে কোনো একটা জিনিস কারোর বেশি, কোনো একটা জিনিস কারোর কম লাগবে, কিন্তু লাগবে। তাহলে জীবদেহ গঠনের পদার্থ সমূহ দেখা যাক, সেইগুলোর দিকে আগে তাকিয়ে দেখব। আগে প্রাথমিক জিনিসটা দেখবার চেষ্টা করব। প্রথম, যদি জীবদেহের গঠনের মধ্যে যেসব জিনিস রয়েছে তাদের মধ্যে আগে দুটো দল নিতে চাইছি। প্রথম দল নাম অজৈব পদার্থ। অজৈব পদার্থ কাকে বলতে পারি? আসান, অজৈব পদার্থকে ঠিক সরাসরি ঠিক পুরোপুরি বলতে পারবো না, আমরা আপাতত যা বলতে পারি সেটাই আসছি। আমরা সমুদ্র ধারে যদি যাই, দেখতে পাই এরকম অনেক জায়গাতে উঁচু সাদা ঢিপি করে রেখেছে, এগুলো সব সমুদ্রের থেকে প্রাপ্ত নুন, এটা অজৈব পদার্থ। অনেক কিছুই অজৈব পদার্থ আমরা ব্যবহার করি, আমাদের দেহে কাজে লাগে। সাধারণভাবে কার্বন বিহীন, সমযোজী বন্ধন বিহীন, সাধারণত বলেছি, সব জায়গায় হবেই এমন কোনো কথা নেই। অনেক জায়গাতেই কার্বন আছে যারা অজৈব পদার্থ হবে, অথবা সমযোজী বন্ধনও আছে, তারাও অজৈব পদার্থ। ঠিক তেমন কোনো একদম বাঁধা ধরা নিয়ম বলা নেই যেটাই অজৈব, একটা সাধারণ ধারণার উপরে এটা ভাগ করা হয়। তবে জৈব পদার্থের একটা বিশেষ ভাগ করা হয়, সেই জন্য সেই দলটা আলাদা হয়ে গেলে বাকিটা অজৈব পদার্থ তো অনেক নেওয়া যায়। তাহলে অজৈব পদার্থ এই ধরনের। এবং সমযোজী বন্ধন কি জিনিস? সমযোজী বন্ধন কোন নগরের একটা ইলেকট্রন বিন্যাস আছে, প্রথম কক্ষে দুটো, পরের কক্ষে চারটে। কার্বনের চাই
বাইরের কক্ষে 8টা ইলেকট্রন। ক্লোরিনগুলোরও রয়েছে প্রথম কক্ষে 2, পরের কক্ষে 8, তারপরে কক্ষে 7। ক্লোরিনেরও চাই বাইরের কক্ষে 8টা ইলেকট্রন সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য। এখন কারোরই 8টা করে ইলেকট্রন নেই, তা একজন দিয়ে দিলে আরেকজন নিয়ে নিলে হয়তো হতে পারতো, তাহলে আরেকজনের আবার কি হবে সেটা আবার দেখতে হবে যে দিয়ে দেবে। এই রকম কার্বন এবং ক্লোরিন যখন একটা জায়গায় আছে, তাহলে এরা একটা নিজেদের মধ্যে সমঝোতা করতে পারে। কি সমঝোতা? না, কার্বন একটা বললো আমার একটা ইলেকট্রন ক্লোরিন তোমার চারপাশে ঘুরবে, কিন্তু তোমার একটা ইলেকট্রন আমার চারপাশে ঘুরবে। তাহলে কার্বন প্রত্যেক ক্লোরিনের সঙ্গে একটা একটা করে ইলেকট্রন জোড় গঠন করেছে। এই যে 2টো করে ইলেকট্রন, এটা দুজনেই ব্যবহার করবে, প্রত্যেকে এই ইলেকট্রন জোড়াটা ব্যবহার করবে, কেউ কাউকে পুরো দিয়ে দেবে না, নিয়েও নেবে না। এই রকম ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যে যৌগ গঠনের পদ্ধতি বন্ধন, তার নাম সমযোজী বন্ধন। এটা মুখ্যত জৈব যৌগগুলোতে থাকবেই, অজৈব যৌগতেও থাকতে পারে, কিন্তু সাধারণভাবে থাকে না। সাধারণভাবে তড়িৎযোজী যৌগরা হয়ে থাকে, যেমন সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ। ওরা একবার একজন দিয়ে দেবে ইলেকট্রন, একজন নিয়ে নেবে, এইটা নিয়ম মূলত। সমযোজী বন্ধন যেটা জৈব যৌগতে থাকবে, আমরা আসিনি, এখনো আসবো, তাহলে ওই জায়গাতে এটা থাকবেই। আর সাধারণভাবে অজৈব যৌগতে এটা নেই, একেবারেই নেই তা নয়, আছে। উদাহরণ লিখছি অজৈব পদার্থ। চেনা উদাহরণ থেকে শুরু করি। খাদ্য লবণ, জল, নাইট্রিক অ্যাসিড, লোহা, কিছু মৌল, কিছু যৌগ। তাহলে এই হচ্ছে আমাদের অজৈব পদার্থ। চেনা জিনিস থেকে শুরু করলে মনে থাকবে আমাদের ভালো। তোমরাও উত্তর যখন দেবে চেষ্টা করবে সহজ উত্তর, সহজ লেখা, সহজ উদাহরণ। এমন কোনো উদাহরণ দিও না যে সবাইকে খুঁজে দেখতে হবে একটা, তাহলে পরীক্ষকও বিরক্ত হবেন। সোজাই উত্তর দাও, সহজ উদাহরণ লেখো, কি ক্ষতি আছে, তোমাকে তো নম্বরটা দিয়ে দেবেন। তাহলে অজৈব পদার্থ লিখেছি। এবারে আসছি পরের ধাপে। মহাশয় ছবিটা দেখে বলতে হবে কি জিনিস এটা। এই করবে কয়েকজন ছাড়া। ব্যাকটেরিয়াতে বহুজনেরই ডিএনএ, অল্প কয়েকজনের যদি কিছু সামান্য অন্য জিনিস থাকে, সবাই ডিএনএ। মূলত এরা ডিএনএ, আর ভাইরাসের ক্ষেত্রে মূলত আরএনএর ব্যাপারটা একটা আছে। সবাই ডিএনএর মাধ্যমেই জীব জগতে, ভাইরাস অবশ্য জীবের মধ্যে পড়বে না, তাদের সবার ডিএনএর মাধ্যমে বংশগতির গুণগুলো বহন করবে। আর জৈব অণু তাহলে কাকে বলবো একবার চট করে লিখছি। জীবদেহে প্রাপ্ত কার্বনযুক্ত অণুকে সাধারণভাবে জৈব অণু আখ্যা দেওয়া হবে। এমন কোনো কথা নেই যে জীবদেহেই পাওয়া গেলে ওটা হবে, আর বাইরে যদি ওটা পাওয়া যায় হবে না, তা নয়। গ্লুকোজ জীবদেহ আছে, বাইরেও প্রস্তুত করা যায়, কিন্তু জীবদেহে আছে বলে ওই কার্বনযুক্ত ওরা জৈব, মানে জীবদেহে ওগুলো পাওয়া যায় বলে ওদের জৈব অণু বলা হবে, বাইরেও প্রস্তুত করা যেতে পারে। তাহলে জৈব অণু কাকে বলে? এবং কোষের মধ্যে এক জায়গাতে এরকম বহু জৈব অণুর থাকার ব্যবস্থা রয়েছে, যা দিয়ে সেখান থেকে অণুর সমষ্টি, যাকে কোষীয় সরবরাহ কেন্দ্র বলা হয়, এখান থেকে সব জৈব অণুগুলো বিভিন্ন কাজে নিতে পারে। তাহলে ডিএনএ করলাম, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যা জীবের বংশগতির সংবাদ বহন করে সমস্ত জীবে। আর আরএনএ যেটা বলেছিলে সেটা ভাইরাসের ক্ষেত্রে, কিছু ভাইরাসের ক্ষেত্রে রয়, কিন্তু ভাইরাসকে জীবজগতের মধ্যে নেওয়া হয় না, জীব ও জড়ের মধ্যবর্তী। তাহলে জৈব অণু কি হলো? জৈব অণুর বংশগতির সংবাদ কিরকম বহন করে? ডিএনএ আমাদের চেনা জিনিস, আর তাহলে একে ডিএনএ জৈব অণু জীবদেহে আছে বলে আমরা একটা বড় অণু দিয়ে শুরু করেছি, যেটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে জৈব অণু এবং জীবদেহে পাওয়া যায়, এই কথা থেকে শুরু করেছি। এখন একবার তাকিয়ে দেখি এইরা ছোট বড় জিনিস কিরকম। মনে করো অনেক পুঁতির মতো জিনিস রয়েছে, সেই পুঁতিগুলোকে বলতে পারি মনোমার, একক, ছোট ছোট, তারা মনোমার। মনো মানে এক। যদি এদেরকে জোড়া লাগিয়ে দিই, নাম পলিমার। পলি মানে বহু। যে পদ্ধতি দিয়ে এরা পলিমার হবে তার নাম পলিমারাইজেশন। মনোমারগুলো জোড়া লেগে পলিমার হবে, পলিমারাইজেশন। তাহলে পলিমার কাকে বলবো একটু ছোট করে একবার করছি, লিখছি। বহু সংখ্যক সরল অণু সংযুক্ত হয়ে অতি উচ্চ আণবিক ভরযুক্ত যদি যৌগ গঠন করে, তাকে বলা হবে, সেই যৌগকে বলা হবে পলিমার। আমরা উদাহরণ নেব সহজ, যাতে মনে রাখতে পারি।
তাহলে পলিমার বহু সংখ্যক সরল অণু তারা জোড়া লেগেছে, লেগে উচ্চ ভরযুক্ত যৌগ গঠন করেছে, যাকে পলিমার বলা হলো। তাহলে যারা সরল অণু তাদের কি নাম দেব? একটা নিশ্চয়ই নাম দিতে হয়, আমরা যেমনটা দেখেছি ছবিতে। তাহলে তাদের বলবো মনোমার। মনো মানে এক বা একক, এখানে বলা হয়েছে। ছোট একটা উদাহরণ, সহজ উদাহরণ নিই, তাহলে আর ভুলে যাবার কোনো প্রশ্নই থাকবে না। নাম পলিথিন। আমরা পলিথিন ব্যাগ ব্যবহার করি। পলিইথিলিন, ইথিলিন হচ্ছে একটা যৌগ, সেটা একটা মনোমার। এগুলো অনেক ইথিলিন যদি যুক্ত হয়ে যায় তার নাম হবে পলিইথিলিন বা পলিথিন। পলিথিন একটা পলিমার। আমরা প্লাস্টিক ব্যাগ বললে প্লাস্টিকের মধ্যে কিন্তু অনেক জিনিসই হতে, অনেক রকম জিনিসই হতে পারে, পলিথিনও এক ধরনের প্লাস্টিকের মধ্যে পড়বে। তাহলে পলিথিন পলিমার, মনোমার। পলিথিন হচ্ছে পলিমারের একটা উদাহরণ, ইথিলিন অণুটা হচ্ছে একটা মনোমারের উদাহরণ, যা নিত্যদিনের ব্যবহারের মধ্যে আজকাল প্রায় এসে পড়েছে, কিন্তু যত্ন ঠিক মতো ব্যবহার হওয়া চাই, তা নাহলে দূষণ হচ্ছে। পলিমার বললাম, মনোমার করলাম, এরপরে আসছি উদাহরণ করেছি। উদাহরণের সঙ্গে কিছু ছবি যদি দেখে রাখি, যা চেনা জিনিস তাকে আগে দেখতে আসছি। আমার মনে হয় পলিমার মনোমার বিষয়টা জানা হয়ে গেল, বোঝা হয়েছে। এগোচ্ছি, একটু দ্রুত লিখতে হবে, লিখলে ছোট ছোট পয়েন্টও লিখলেও চলবে, আমার তো মনে হয় তোমার বুঝতে পারবে তাতে। তাহলে পলিমার এবং মনোমার। এরপরে আসি, উদাহরণটা নিয়েছি, ছবিতে দেখি। আজকের দিনে পলিমার, এই পলিথিন দিয়ে কত জিনিসই না ব্যবহার করতে হচ্ছে আজকাল। ব্যাগ, পাইপ, তারের ওপরে প্লাস্টিকের বোতল, হেলমেট, আরো কত কিছু, বড় বাক্স টাক্স, কত কিছু পলিথিন দিয়ে তৈরি। প্লাস্টিক বলতে গেলে আরো এক ধরনের অনেক জিনিস আছে, তার মধ্যে আরেকটা নিয়েছি নাম পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড একটা মনোমার, পলিভিনাইল ক্লোরাইড একটা পলিমার। পাইপ তৈরি হচ্ছে, গাড়ির বাম্পার, বিভিন্ন আসবাবপত্রের জিনিস, জুতো, তড়িৎ অন্তরক, ওই তারের সঙ্গে সকেটে কিছু একটা, কৃত্রিম মেঝে, পর্দা, কি না কত জিনিস তৈরি হচ্ছে, যেহেতু সহজে ছিঁড়ে যাবে না, জল লেগে নষ্ট হয়ে যাবে না, এইসব। তাহলে পলিভিনাইল ক্লোরাইড, আর সবাই হচ্ছে পলিমার। ভিনাইল ক্লোরাইড মনোমার, পলিভিনাইল ক্লোরাইড পলিমার। এটা তো গেল বাইরে। প্রকৃতিতে কি রকম? আমরা তো এটা তো শিল্প কারখানা থেকে তৈরি করতে পারি। প্রকৃতিতে যদি আলুকে খুঁজে দেখি, আলুর ভেতরে আছে কি? আলুর ভেতরে আছে শ্বেতসার। শ্বেতসারের অণুগুলো কিরকম? লম্বা, অনেক সব অণু দিয়ে তৈরি হয়েছে, ছোট ছোট। সেই ছোট ছোট অণুগুলো কি? গ্লুকোজ। গ্লুকোজ যুক্ত হয়ে তৈরি করেছে পলিমার, নাম শ্বেতসার। তাহলে পলিমার গড়ে উঠেছে এরকম, দেখতে পাই বেশ লম্বা সুতোর মতো। সুতো মানে সব শাখাযুক্ত হতে পারে, শাখাবিহীনও হতে পারে, যেমন ছবিতে দেখতে পাচ্ছ। তাতে কার কার হতে পারে? অনেকেরই হতে পারে। আমরা আমাদের জন্য আপাতত দুই একটা উদাহরণ নিয়েছি। কার্বোহাইড্রেট, শর্করা, শ্বেতসার, গ্লুকোজ, এরা সব পাই। প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এরকম সবাই রয়েছে, এরকম সুতো আরো অনেকের রয়েছে। গ্লুকোজ হচ্ছে মনোমার, গ্লুকোজগুলো যুক্ত হয়ে হয়ে পলিমার তৈরি করবে। তাহলে সেই রকম আমরা একটু দেখতে যাব। আমরা একটু দেখতে যাওয়ার চেষ্টা করছি। সবাই দেখো পলিমার প্রকৃতিতে কিরকম রয়েছে। মনে করো গ্লুকোজ অণু জোড়া লাগবে, তাকিয়ে দেখো ছবিতে, একদম এক্ষুনি পড়াটা তৈরি করে ফেলবো। দুটো গ্লুকোজ তো জোড়া লাগাতে হবে, জোড়া এইরকম লাগছে। এই যে জোড়া লাগার বন্ধনী, তার নাম গ্লাইকোসাইডিক বন্ধনী। সবাই লিখে ফেলবে। যে সমযোজী বন্ধনীর সাহায্যে দুটি এক শর্করা বা মনোস্যাকারাইড যুক্ত হয় তাকে গ্লাইকোসাইডিক বন্ধনী বলে। হয় শূন্যস্থান অথবা বাছাই করো, এই সব নাম চাইছে। গ্লাইকোসাইডিক বন্ধনী কোথায় দেখা যায় তাও জানতে চাইছে। তাহলে দুটো সমযোজী, যে সমযোজী বন্ধনটা কোথায় আছে, দুটো এক শর্করাকে যোগ দিয়ে করে দিয়েছে, তার নাম গ্লাইকোসাইডিক বন্ধনী। এটা একটা কোভ্যালেন্ট বন্ড।
আর সমযোজী বন্ধনী কিন্তু বিশেষ জায়গায় দেখা যায়, তাই আরেকটা নাম। এরা কোভ্যালেন্ট বন্ড, যেমনটা দেখে এসেছিলাম ইলেকট্রন জোড় গঠন। তাহলে ইলেকট্রন জোড় গঠনের মতো এখানেও রয়েছে, খালি রয়েছে শর্করার জন্য। যদি প্রোটিনের দিকে তাকিয়ে দেখি, প্রোটিনের দিকে তাকিয়ে দেখতে যাচ্ছি, প্রোটিনে এইরকম রয়েছে। প্রোটিন দুটো অ্যামিনো অ্যাসিড, প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, মনোমারেরা। দুই অ্যামিনো অ্যাসিড কি হবে, দুই অ্যামিনো অ্যাসিড থেকে কিছু জিনিস বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে দুজনকে জোড়া লাগিয়ে দিয়েছে, এর নাম পেপটাইড বন্ধনী। এটা অ্যামিনো অ্যাসিড, তার থেকে তৈরি হবে প্রোটিন। তাহলে যে সমযোজী বন্ধনের সাহায্যে দুটো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করবে পরের ধাপের বিশেষ একটা ডাইপেপটাইড, তারপরে আরো পলিপেপটাইডে যাবে, এটার নাম পেপটাইড বন্ধনী। তাহলে গ্লাইকোসাইডিক এবং পেপটাইড বন্ধনী আমরা জীবজগতের মধ্যে দেখবার চেষ্টা করছি। মানুষের ক্ষেত্রে আছে, অন্যান্য জীবের ক্ষেত্রে আছে। সবাই কম বেশি শর্করা প্রোটিন নেয়, হয়তো কেউ প্রোটিন অনেক বেশি নেয়, শর্করা খুবই কম, অথবা শর্করা অনেকটা, প্রোটিন জাতীয় জিনিস কম। তাহলে এই দুটোর মধ্যে গ্লাইকোসাইডিক এবং পেপটাইড বন্ধনী, দুই বন্ধনীর নাম উল্লেখ করেছি। যদি কখনো পেপটাইড বন্ধনী আছে বলে দেয়, তাহলে জানতে হবে ওটা প্রোটিন। যদি বলে এখানে গ্লাইকোসাইডিক বন্ধনী যুক্ত যৌগ পাওয়া যায়, তাহলে জানতে হবে ওটা শর্করা জাতীয় যৌগ। এখন এই যে যৌগ গঠিত হচ্ছে, হবে কি করে? মনোমারগুলো প্রকৃতিতে জীবদেহে গড়ে উঠছে। কিভাবে গড়ে উঠবে? তাহলে দুটো মনোমার এসেছে, দুটো মনোমার থেকে একটু জল বেরিয়ে চলে গেছে, দুজনে মিলে একটু ব্যবস্থা করেছে, কিছু জিনিস ছেড়ে দিয়ে জল তৈরি করেছে। এর জন্য লেগেছে শক্তি। যে পদ্ধতিতে, তাহলে জলটা বেরিয়ে গেলে তাহলে সেটা শুকনো শুষ্কীকরণ হলো, শুকিয়ে যাচ্ছে, জল বিয়োজন হলো, ডিহাইড্রেশন। মাথার হেডিংটা লিখে রাখো, ছবিটা দেখে রাখো কেমন আঁকা যায়। তাহলে জল বিয়োজন বা শুষ্কীকরণ বিক্রিয়ায় পলিমার গঠন হয়, হেডিংটা লিখে রাখো, তাহলেই হবে। জল বিয়োজন বা শুষ্কীকরণ বা ডিহাইড্রেশন রিয়াকশনে পলিমার তৈরি হচ্ছে। কেমন করে পলিমার তৈরি হচ্ছে? সেটা শর্করা হতে পারে, প্রোটিন, অন্যান্য মোটামুটি যা কিছু হতে পারে। তাহলে কিরকম করে সেটা চলছে? তাহলে জল বিয়োজন বা শুষ্কীকরণ বিক্রিয়া বলেছি, তাতে পলিমার তৈরি হবে। পলিমার জীবদেহে গঠনের জন্য কোন পদ্ধতি প্রয়োজন? জল বিয়োজন বা শুষ্কীকরণ পদ্ধতি। তারপরে আসছি পরের পদ্ধতি, যদি ভাঙতে হয়, আছে পলিমার, চাই মনোমার, তাহলে একটু জল আবার দিয়ে দিতে হবে, জল দিলেই এটা ঠিক হবে। তাহলে জল দিয়ে যদি আবার ভেঙে ফেলতে হয়, পলিমারকে ভেঙে ফেলা হয়েছে জল দিয়ে, বিশ্লেষণ, জল দেওয়া হয়েছে, তাই জন্য আর্দ্র বিশ্লেষণ। হাইড্রোলিসিস, লিসিস মানে ভেঙে ফেলা, গ্লাইকোলিসিস, ফটোলিসিস, সব লিসিস মানে ভেঙে ফেলা। সিনথেসিস, জেনেসিস, ফটোসিনথেসিস, গ্লুকোজেনেসিস, সব গড়ে তোলা। এখানে হাইড্রোলিসিস, জল দিয়ে ভেঙে ফেলেছে। তাহলে পলিমার ভেঙে গেছে, ভেঙে ফেলে এই রকম ঘটেছে। হেডিংটা লিখে রাখো, তাহলেই হবে। ছবি কেমন আঁকা যায় দেখে রাখো। তাহলে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস বিক্রিয়ায় পলিমারের ভাঙন হয়। সমস্ত জীবে এই জিনিসটা একরকম, সমস্ত জীবে এই জিনিসটা একরকম, মনে রাখতে হবে। তারপরে আসছি বিষয় কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইডের এখন বাজার খুব খারাপ, সবাই বলছে কার্বন ডাইঅক্সাইড বায়ু দূষণ করে। কার্বন ডাইঅক্সাইড কি সত্যি খুব খারাপ একটা যৌগ? কি মনে হয় বেরগ্রাম? বলছি কার্বন ডাইঅক্সাইড একটা অজৈব যৌগ, খুব প্রয়োজনীয় বটে খাদ্য তৈরির জন্য। কার্বন ডাইঅক্সাইড জীবদেহে নানাভাবে প্রবেশ করে নানা কাজ করে, খুব উপকারী একটা যৌগ বটে। অপকারও করছে বটে, সেটা প্রকৃতিতে ভারসাম্য হারিয়ে যাচ্ছে বলে। নইলে কার্বন ডাইঅক্সাইড প্রকৃত অর্থে তেমন খারাপ করে না, যদি ঠিক চলে। বহু জিনিস চলছে, তার মধ্যে মূল একটি জিনিস শর্করা তৈরি করছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড একটা এইরকম একটা যৌগ যা জীবদেহে নানা কাজে রয়েছে, নানা জিনিসের মধ্যে রয়েছে, তৈরিতে সাহায্য করছে। রয়েছে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে রয়েছে আরও একজন অতি পরিচিত, জল।
এও অজৈব যৌগ লাগে সবার। জলের একটা রাসায়নিক নাম জানতে চাই। দেখো ভুলে টুলে যেও না, কারণ এইটা একটু দরকার পড়বে। ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড জলের রাসায়নিক নাম। সংকেত কে না জানে, সবাই জানো। দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন পরমাণু দিয়ে জলটা তৈরি, এই গঠনটা সবাই জানো। কিন্তু এর মধ্যে একটি বিশেষ জিনিস এখন জানতে এসেছি, সেটা মনে রাখার জন্য ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড রাসায়নিক নামটা মনে রেখো, শুধু শেষের লাইনটুকু মনে রাখো, তাহলেই হবে। এর সঙ্গে একটা বিশেষ যেটা জানবার দরকার এখনই, সেটা আসছি। সেটা হচ্ছে এর মধ্যে থাকে একটা বিরাট জিনিস। এখন একটা জিনিস দেখতে এসেছি, এই জিনিসটার নামটা সবাই মনে করো, বোঝার চেষ্টা করো। দুটো জলের অণু পাশাপাশি রয়েছে, এই রকম একটা জলের অণু, এইটা আরেকটা জলের অণু। দুই জলের অণু পাশাপাশি থাকলে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা এখন বোঝবার চেষ্টা করছি আগে। কি ঘটনা? এই হাইড্রোজেনের একটা জলের হাইড্রোজেন অন্য একটা জলের একটা হাইড্রোজেনের পরমাণুর একটা ইলেকট্রন, সে যেন একটা অন্য জলের অণুর অক্সিজেনের দিকে মুখ বাড়িয়ে চলছে, যেন রাস্তার উপরে কি হচ্ছে দেখতে চায়। দেয়নি, কিন্তু যেন একটু বেশি ঝুঁকে চলছে। তার ফলে হাইড্রোজেনটা ধনাত্মক একটু বেশি হয়ে গেছে, আর এই দিকের অক্সিজেনটা একটু ঋণাত্মক হয়ে গেছে। আর এই ধনাত্মক ঋণাত্মক এরকম হয়ে যাওয়ার জন্য ওরা একটু যেন পরস্পরের কাছাকাছি হয়ে গেছে। মনে করো গল্প করছিলাম, গল্প করতে করতে ঘন্টা পড়েছে, ক্লাসের ঘন্টা শুনতেই পাইনি, এমন গল্পের আকর্ষণ, ব্যাস আটকা পড়ে গেছি। তাই এইখানে যেন সেই রকম ঘটনাটা ঘটেছে। এই বন্ধনীর একটা বিশেষ নাম আছে, এই বন্ধনীর নাম, এবং জলের অণু যত রয়েছে, ডান পাশে দেখো জলের অনেক অণুর ছবি রয়েছে, তাহলে এরকম সব জায়গাতেই ছড়িয়ে রয়েছে। জলের অণুতে এইরকম রয়েছে যার নাম হাইড্রোজেন বন্ধনী। জলের নিজের অণুর মধ্যে সমযোজী বন্ধন, একটা জলের হাইড্রোজেন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন, কিন্তু একটা জলের অণুর সঙ্গে অন্য জলের অণুর যে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে একটা বন্ধন, তার নাম হাইড্রোজেন বন্ধন। কেউ কাউকে ইলেকট্রন দেয়ওনি, নেয়ওনি, জোড়ও গঠন করেনি, খালি যেন গল্পে একটু আটকা পড়ে গেছে। এরই নাম হাইড্রোজেন বন্ধনী। লিখে রাখো এটা, আজ এইবারের ক্লাসে অনেকবার হয়তো লাগবে। আগামী দিনে যতগুলো চ্যাপ্টার পড়বে, কোথাও না কোথাও হয়তো দেখবে, খুঁজে পাবে এই জিনিসটা চলতে শুরু করেছে। তাহলে হাইড্রোজেন বন্ধনীর বিষয়টাতে এসে পড়েছি। হাইড্রোজেন বন্ধনী মনে রেখো। যদি মানুষের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেহটা তৈরি কিরম? আমরা তো দেহ গঠনের বিষয়ে এসে পড়েছি। মানুষের দিকে তাকিয়ে দেখলে দেহটা দেখতে পাচ্ছি যে অর্ধেকটা হাড় আর পেশি দিয়েই অর্ধেকটা তৈরি। অর্ধেক দেহ হাড় আর পেশি দিয়েই তৈরি, কিছুটা ত্বক আর বাকি অন্যান্য। যদি রাসায়নিক পদার্থ কি আছে, তাহলে দেখতে পাচ্ছি জলই অনেকটা, 60%। এটা অবশ্য গড়ে বললাম, সব জায়গায় 60-এর মতোই আছে তা নয়, অনেক কমও আছে, আবার অনেক বেশি আছে। রক্তে যেমন অনেক বেশি, হাড়ে আবার অনেক কম। তাহলে জল রয়েছে 60%, প্রোটিন রয়েছে 24%, অন্যান্য আর যা কিছু 16%। তাহলে দেহটা এইরকম করে গড়ে উঠেছে। পাই ডায়াগ্রাম দিয়ে আমরা কিরম করে দেখাতে পারি তাই দেখাবার চেষ্টা করলাম। তাহলে মানব দেহের ওজনের আনুপাতিক ভাগ অঙ্গগত বিশ্লেষণ থেকে এবং রাসায়নিক বিশ্লেষণ থেকে দেখবার চেষ্টা করলাম। এইভাবে দেখতে পারি। জলের গুরুত্ব অপরিসীম। আমার মনে হয় সবাই বলবে এক বাক্যে, জলের নাম জীবন। এই জন্য জলের গুরুত্ব একটা খুব আছে নিশ্চয়ই। জলের গুরুত্ব অসীম, এটা সবাই জানি। কেন? জল সমস্ত জীবের ক্ষেত্রে লাগবে, সব সজীব কোষ মাত্রেই জল আছে, জল ছাড়া সজীব কোষ তৈরি হবে না। সেই জন্য মহাবিশ্বে আমরা যখন জীব খুঁজতে যাই, জীবনের চিহ্ন আছে কিনা খুঁজতে যাই, আগেই খোঁজ করি জল আছে কিনা। এই রকমটা তাহলে দেখতে পাচ্ছি জলের একটা বিরাট গুরুত্ব। আমরা যদি উদ্ভিদ দেহের দিকে একটু তাকিয়ে দেখার জন্য আজকে পৌঁছচ্ছি, উদ্ভিদ দেহে এসে পৌঁছেছি, প্রথম মূল থেকে জল ওপরে যাচ্ছে। মূল থেকে জল ওপরে যাক, তাহলে যাচ্ছে কাণ্ড হয়ে পাতায় আসছে। মূল থেকে জল কাণ্ড হয়ে পাতায় চলে যাচ্ছে, যায় যার মধ্যে দিয়ে, তা জানো, জাইলেম বাহিকা। জলের মধ্যে অণু রয়েছে, জলের অণুগুলো পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ধনের জন্য আটকা পড়ে রয়েছে, তাই ওপরের দিকে উঠছে, তবুও পড়ে যায়নি।
ওপরের দিকে কেন উঠছে, কি করছে, জলটা ওপরে পাতা পর্যন্ত এসে পৌঁছেছে জাইলেমের মধ্যে দিয়ে। পাতায় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা, সব জাইলেম। সেই জাইলেম দিয়ে জলটা বেরিয়ে জলটা বাষ্প হয়ে গেছে দিনের বেলায়। বাষ্প হয়ে গিয়ে পত্ররন্ধ্র দিয়ে বাষ্প বেরিয়ে চলে আসছে। যত বাষ্প বেরিয়ে যাচ্ছে ওই জাইলেম ভেসেলের, জাইলেম বাহিকার উপরে তত টান পড়ছে আর জল ওপর দিকে উঠছে, আর নতুন করে জলের কণা আবারও ভেতরে গিয়ে ঢুকছে। এক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনী ভীষণ ভূমিকা নিচ্ছে জলকে একসাথে ধরে রাখার। আর জলটা ওপরের দিকে উঠছে যেহেতু একটা বাষ্পমোচন টান সৃষ্টি হয়েছে, সেটার একটা ভীষণ আকর্ষণ। জল ওপরে বাষ্প হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। যেমন তোমরা স্ট্র দিয়ে যদি কোনো জল বা পানীয় খাও, বাতাসটা যেই স্ট্র থেকে টেনে নিলে অম্লিক পানীয় তরলটা তোমার মুখে এসে পৌঁছে গেল। এই আকর্ষণ একটা এরকম, তাহলে এরকম উপর দিকে টান রয়েছে একটা বাষ্পমোচনের জন্য। আর জলের কণার মধ্যে এই হাইড্রোজেন বন্ধনী আর অন্যান্য টানও রয়েছে, সেইগুলো জলকে ওপরে উঠতে সাহায্য করছে। আর জল সঙ্গে বয়ে নিয়ে যাচ্ছে লবণ। জল উদ্ভিদে ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। যারা ইংরেজি ক্লাস করবে সবাই থেকে